তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। মোহন, মোহন সুখবর, তোমার নাতি হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ। তবে একটা খারাপ খবর আছে। কি? তোমার নাতি ঠোঁট কাটা, তোমার নাতি ঠোঁট কাটা, তোমার নাতি ঠোঁট কাটা। কি ব্যাপার আম্মা, আপনি তো দেখছি একেবারে বেগম রোকেয়া হয়ে গেলেন। গায়ের নারীদের শিক্ষা দেওয়ার জন্য একেবারে আদার জল খেয়ে লেগেছে। তিনি একজন মহিষী নারী, তার সঙ্গে আমার তুলনা কেন? তার মতো তো আমি কিছুই করতে পারিনি। গ্রামের মেয়েগুলো কুসংস্কার আর নিরক্ষতার অন্ধকারে ডুবে আছে। মেয়েগুলোকে যদি একটু শিক্ষার আলো দিতে পারতাম, তাহলে তাদের জীবনটা এমন দুর্বিষহ হয়ে উঠত না। আমি ওদেরকে একটু একটু লেখাপড়া শেখাই, তাতে তোমার অসুবিধা হচ্ছে না তো? না, আমার অসুবিধা। ভাবছি পশ্চিম পাড়ের এই অনাবাদী জমিগুলো পড়ে আছে না ফাঁকা, সেখানে মেয়েদের একটা স্কুল করব। তোমার বড় ভাইজান বেঁচে থাকতে এ ব্যাপারে দু একবার কথাও হয়েছে। তোমার কি মত? স্কুল? তা আবার মেয়েদের? আমাকে হাসালেন আম্মা। আপনি কি জানেন একটা স্কুল করতে কত টাকা লাগে? কি ধারণা আছে আপনার? আমাদেরই বলে এই মল্লিক মন্দিরের পলেস্তারা ঘষে ঘষে পড়ছে, সারা বার পয়সা নেই, তার উপর আস্ত একটা স্কুল। পাকা সড়কের পাশের জমিগুলো বেচে দেই, শুনছি রাস্তা চওড়া হবে, ওখান দিয়ে ট্রাক লরি এসব চলবে, জমির ভালো দাম পাওয়া যাবে। আপনি দেখি ঘরে বসে বসে সব খবরই রাখেন, তা কে দেয়? মোহন কবিরাজ? যখন আমি জমিদারি চালাতাম, নয়নতারা গ্রামের চৌহদ্দিতে একটা পাতা পড়লেও আমি খবর পেতাম। আজও যে আমার চোখ কান খোলা নেই, সেটা তুমি ভাবলে কি করে? এখনো আমি গ্রামের সব খবরই পাই, তোমারও। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। তাই বোধহয় আমার ইয়ার দোস্তদের কাছে আমার বদনাম করতে আপনার বাধেনি। ওরা গায়ে গায়ে এইসব রটিয়ে বেড়াবে, আর আপনি সেটা ঘরে বসে বসে উপভোগ করবেন। আমার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি লোপ হয়নি। তোমার ইয়ার বন্ধুরা যে তোমার বিরুদ্ধে একটা কথা বলবে না, সেটুকু না বোঝার মতো বুদ্ধিহীন আমি নই। আমি কথাগুলো কেন বলেছিলাম জানো? আজ তাদের কাছে কথাগুলো যতই গুরুত্বহীন হোক, একদিন সময় বুঝে এই কথাগুলো তারা ঠিকই টেনে আনবে, সেটা আমিও জানি। ভবিষ্যতের কথা জানি না আমরা, তবে এবারের ভেতরের কথা দেউরির বাইরে যাতে না যায়
সেই ব্যবস্থা কিন্তু আমি খুব ভালোভাবে করতে পারি। আপনি খুব ভালো করেই জানেন যে ইংরেজদের সাথে আমার দহরম মহরমের কথা। ওই মোহর আলীকে ইংরেজরা একদম পছন্দ করে না। আমাদের বাড়িতে ওর মেয়ের রীতিমতো যাতায়াত, নিশ্চয়ই সেটা ভালো মতো দেখবে না। অতটুকু মেয়ে আমার কাছে অক্ষর চিনতে আসে, তাতেও তোমার ইংরেজ প্রভুদের এত ভয়, এত সন্দেহ? তারা যে এত ভীতু আর সন্দেহপ্রবণ এটা তো জানতাম না। গ্রামে এখনো দু একজন মানুষ যা আছে, তার মধ্যে মোহর একজন। তাই তার মেয়ের যাতায়াত বন্ধ করতে চাও? ছি, তোমাকে এটা বলতে আমার শরম লাগে। তুমি এখন যাও, আমি বিশ্রাম করব। দেখি আপনার নারী শিক্ষা কতদূর যায়। ভাইজান, বুবু মিজানের কবরে গিয়ে পড়ে আছে, পারলে ওখানে একবার যান। এরপর তুমি বলবে সব দোষ আমার, আমি মানিয়ে গুছিয়ে চলতে পারছি না। আমি তো হাজার চেষ্টা করেছিলাম এদের সাথে মানিয়ে চলা, কিন্তু চোখের সামনে তো ছেলে মেয়েদের কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারি না। তুমি হয়তো বলবে এটাই আমার দোষ। কেন, আমি কি তোমায় কিছু বলেছি? আমি তোর কিছু জানতামই না। তুমি জানবে কি করে? তুমি যখন এখানে থাকো তখন তো ওদের সবার ভোর পাল্টে যায়। তুমি একবার ভেবে দেখো, আমাদের শাদি পাও থালাটায় তোমার ছেলে খেতে চেয়েছিল, কিন্তু ওরা কিছুতেই দিল না। পরে তোমার ছেলে রাগ করে সেদিন আর কিছুই খেলো না, তাতে ওদের কোনো তাপ নেই। তুমি কি ঢাকায় ফিরে যেতে চাইছো? কতদিন তোমাকে বলেছি
এখানে তোমার বিবি বাচ্চা আমরা কেউই ভালো নেই। তারপর তুমি তোমার ভাই আর ভগ্নিপতির জন্য আমাদের শত্রুপরিতে ফেলে রেখেছো। কোন দিন এসে শুনবে আমি বিষ খেয়ে মরে গেছি। হামিদা, একটু ভেবে দেখো, নিজের ভাই ভগ্নিপতি এদের তো ঢাকায় থাকার কোনো জায়গা নেই। আব্বু এত বড় মুখ করে বললো, আবার এতটুকু বাসায় এত লোক তো থাকা যাবে না। তাই তবে সুলতান তো আর ঢাকায় ফিরে যাচ্ছে না, এখন বাকি রইল ফুল মিয়া। ফুল মিয়া ও আর এখানে আসবে না। ওর খুদওয়ালা ছেলেকে কে ঘরে তুলবে? ওর তো লেগেছিল অন্তর আমার পিছনে, ওর কপালে আরো দুঃখ আছে। থাক থাক, তোমাকে আর সাপ দিতে হবে না, যার নসিবে যা আছে তাই হবে। আমি তো ওর ভালোই চেয়েছিলাম, ওর ভালোর জন্য তো আমি সর্ষে পোড়াচ্ছিলাম, কিন্তু সবাই আমাকে উল্টো সন্দেহ করলো। আর ওই যে শয়তান বুড়ি আমিরুন তাই, ওকে বহুকাল থেকে আমি চিনি, বলে কিনা আমি তুমকুল করছিলাম। হে আল্লাহ, তুমি এর বিচার করো। আচ্ছা, তুমি দরজাটা খুললে না কেন বলো তো? এই দরজা খুললে তো এত ঝামেলা হতো না। মিথ্যা অপবাদ শুনে আমার মাথা গরম হয়ে গেছিল, আর দরজাটা বন্ধ করেছিলাম যাতে আমার মুখ থেকে চারটি কড়া কথা বেরিয়ে না যায়। বোবার কোনো শত্রু নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি না হয় কদিন বোবা হয়ে থাকো, আর যে চেয়ে এদের কাউকে উপকার করতে চাইবে। তুমি আর আমাকে একটু ভালোবাসো না, আমাকে দূরে ফেলে রাখতে তোমার খারাপ লাগে না? আমার এখানে কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ বললাম তো, দেখছি তুমি না হয় আরেকটু ধৈর্য ধরো। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ভোর হয়ে যাবে, সবাই উঠে যাবে। তুমি তো এবারের বউ, তোমাকে তো সকালে উঠতে হবে। আমি আর উঠে কি করব? এই বাড়িতে আমাকে কোনো কাজ করতে দেয়? তাহলে তো ভালোই হলো। ভালো না ছাই, দাঁড়াও। কি ব্যাপার, তাবিজ বাঁধছো কেন? চারিদিকে যে কুনজর, তোমার চাকরি উন্নতি কারো তো সহ্য হচ্ছে না। এটা খুলবে না, হ্যাঁ? সব সময় জামা নিচে পড়ে থাকো। ঠিক আছে। আমার মতো বিবি পেয়েছে বলে সব দিক থেকে বেঁচে গেল। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, চলো ঘুমাই। এসো। আমি দরজা খুলো। কে আপনি? এভাবে ঢুকে পড়লেন? এই জীবনে দেখা হবে ভাবিনি। সারাক্ষণ কুচিন্তা, ভালো কিছু ভাবতে পারো না? মাসি জেগে যায়নি, আশ্চর্য। পুরো বিড়ালের মতো এলাম তো, চুপি চুপি দেয়াল টপকে। বীর পুরুষ, পুরো বিড়াল হয়ে গেছো। দেশ স্বাধীন হওয়ার পর তোমার একটা ব্যবসা একেবারে পাক্কা। কোন ব্যবসা? তস্কর বৃত্তি। অন্যের ঘরে শীত কাটা, চুরি করে অন্য লোকের বউয়ের ঘরে ঢুকে পড়া। অন্যের বউ কোথায়? ও তো আমার নিজের বিয়ে করা বউ। তোমার বউ হতে আমার বয়েই গেছে। বছরের পর বছর আমার কোনো খবর নেই, আমি কিনা তার আবার বউ। তোমাকে দেখতে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? হাড় মুড়মুড়ে বেড়াও। হ্যাঁ, সে কি? আচ্ছা, কতদিন আয়নায় মুখ দেখোনি নিজে? আয়না? আন্দামান সেলুলার জেলে আয়না কোথায় পাবো?
সেখান থেকে সোজা সাগরের জলে। তারপর অবশ্য বর্মার যে জাহাজটা আমাদের রেস্কিউ করলো সেখানে আয়না ছিল, আর সেখানেই তো দাড়ি কাটলাম। বহুদিন পর নিজের চেহারা নিজে দেখলাম। এত সুন্দর দেখতে হয়েছি, দেখতে দেখতে নিজেরই নজর লেগে যাচ্ছিল। আবার ঠাট্টা। কতদিন খাওয়া হয়নি? না না, আজ রাতে মাঝিদের নৌকায় খাওয়া জুটেছে। ওহ, সে কি গুছিয়ে ভাত, শুটকি ভর্তা আর এত বড় বড় ইলিশ মাছ, জানো ওই মাছগুলো এত টাটকা যে তেল ছাড়াই রান্না করে খাওয়াচ্ছিল। কি যে স্বাদ! ভালো, তাহলে তো আমার হাতের পান্তা আর ভর্তা তোমার মুখে রুচবে না। তাহলে ওগুলো বিড়ালের গলায় দেই। এই না না, যেগুলো আমার নাম করে রাখা ওটা আমিই খাবো। আমি না এলে কি করতে? ওই একই করতাম, বিড়ালের মুখে দিতাম। আমারও না বিড়াল হতে ইচ্ছে করছে। চরিত্রটা তো একেবারে বিড়ালের মতোই বানিয়েছো, শুধু চুরি। এই কাছে এসো না, কথা আছে। যাও। মেয়েটাকে এবার থামতে বলো। দুর্বল শরীরে কান্নাকাটি করলে তো শরীর আরো ভেঙে পড়বে। আমি বললে কি শুনবে? আর কি সান্ত্বনাই বা দেব? ওর যে কত বড় সর্বনাশ হয়ে গেল সেটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি তোর হয়েছে। আচ্ছা, তুমি কিছু করতে পারো না? এখন তো কেবল রক্তের চাক, এখনই কিছু করা যাবে না। একটু সময় লাগবে, পুঁতি কাটতে হবে। দেখি সোমনাথের সাথে আলোচনা করে শল্য চিকিৎসায় কিছু করা যায় কিনা। একই ওর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো না। এই সুযোগে ওরা যদি ফুলমিয়ার কানে কুমন্তর দেয়, যদি বলে যে গর্ভের দোষ, আর ফুলমিয়া যে দুর্বল মনের মানুষ, ও যদি আবার মেয়েটাকে ভুল বোঝে, যদি আর ফিরিয়ে না নেয়। ওদেরকে ঠিকঠাক মতো একটু বোঝাতে হবে। সবসময় যে ঠোঁটকাটা বাচ্চা মায়ের দোষে হয় তা তো নয়। মেয়ের ঘরের প্রথম সন্তান ছেলে হলো, কত আশা ছিল, আনন্দ করব, 5 বাড়ি দাওয়াত দেব। আল্লাহ কি করলেন? আমার কপালে কি কোনোদিনই কোনো সুখ লেখা ছিল না? পরে কেন? এখন কিছু করা যায় না? একটু সময় লাগবে। কোনো প্রতিকার নেই? তুমি না কত লোকের কত কঠিন রোগ সারিয়ে দাও, আর নিজের মেয়ের বেলায় পারবে না? অসুস্থ লোককে সুস্থ করার শাস্ত্রটা আমি জানি, কিন্তু বিধাতার কারিগরির ভুল শুধরে দেবার ক্ষমতা থাকলে তোমাকে বলতে হতো না। নিজের নাতির ওরকম রূপ দেখে কি ঘরে বসে থাকতাম? তাহলে কি অন্তরের জীবনটা এভাবে কেঁদে কেটে শেষ হয়ে যাবে? ওকে একটু শক্ত হতে বলো। এখনই এত ভেঙে পড়ার মতো কিছু হয়নি। এখন যাও ঘরের কাজে। সুলেমান এখনো ঘুম থেকে ওঠেনি। ও উঠলে তো আর একটা অশান্তি হবে। কেন? নতুন করে আবার কি হলো? অশান্তি হতে কারণ লাগে না বড় বউ। তুমি কি মনে করো সুলেমানের বউ কি সারা রাত তোর কানে বিষ ঢালেনি? দেখো, এমনিতেই কিন্তু মন মেজাজ ভালো না, তার উপর সকাল সকাল উঠে যদি অশান্তি করতে হয়, তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, তোমাকে বলে দিলাম। না না না, ওটা করতে যাও না। ঘরের কথা 5 জনে শুনবে আর মজা লুটবে। যদি একান্তই খারাপ লাগে তাহলে গোয়াল ঘরে অথবা পুকুর ঘাটে গিয়ে বসে থাকবে। তবে এর একটা বিহিত করতেই হবে। প্রতিদিন অশান্তির চেয়ে যত দ্রুত সম্ভব একটা সমাধান করাই ভালো। যাও যাও।
ও, আপনার ঘুম ভেঙে গেছে? ঘুমের ভান করে শুয়েছিলেন না? তুমি তো টানাটানি করে ঘুমটা ভাঙিয়ে দিলে। ইস, আমার বইয়ে গেছে। আপনিই তো আমার শাড়ির আঁচল ধরেছিলেন। অভ্যাস হয়ে গেছে। অভ্যাস? ছোটবেলায় বুঝি আম্মার আঁচল ধরে শুতেন? তাহলে বিয়ের পরে হয়ে গেছে। আহা, ঢং। ছাড়ুন দেখি, আমার অনেক কাজ আছে। ছাড়ুন। তাহলে যাবে খান, এখন সবাই ঘুমাচ্ছে, একটু থাকো। ঘুমো, আমার অনেক কাজ আছে। ছাড়ুন। আরে যাবে, পরে যাও। না, একটু পরে যাও। ঠিক আছে, যাও। এই শোনো শোনো, ও ভাই কি এভাবে কেউ বাইরে যায়? এদিকে এদিকে এসো। আসো দেখি কি 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 জায়গাটা লেগে আছে। দেখি 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 এসো। আসো না, এই দেখো দেখো এই জায়গাটা। ছাড়ুন না, কি করছেন? টাকার কোথাকার পেটে পেটে খালি দুষ্টু বুদ্ধি না? ছাড়ুন। ছাড়বো না। আম্মা যদি দেখে এত বেলা অব্দি দৌড় দেওয়া, লজ্জার শেষ থাকবে না। আম্মাকে আমি বলে দেবো। আর তাছাড়া তুমি একদিনটা বেশি ঘুমাতে পারো না। ইস, যেন কিছুই বোঝে না, বুদ্ধের শিশু। ছাড়ুন। হ্যাঁ, খুব তো চলে গেছিলেন আমার ছেড়ে, এখন আমি তো ঢং কিসের? ভেবেছিলাম ঢাকা গেলে পড়ালেখাটা ভালো হবে। কেন? আমি কি আপনাকে জ্বালাতাম? আমি নিজে যে চলতাম, তুমি এরকম আশেপাশে ঘুর ঘুর করলে আমি পরে মনোযোগ দেবো কি করে? তাহলে বলবো আপনি ভারী অমনোযোগী ছাত্র। আর আমি জানতাম আপনি এখানে বেশি দিন থাকতে পারবেন না। কিভাবে জানলে? আমার মন বলছিল। আপনি চলে যাওয়ার পর আমার প্রথম দিন খুব খারাপ লাগতো, কিন্তু একদিন মনে বলে দিল আপনি ঠিক চলে আসবেন। আচ্ছা, একটু সত্যি কথা বলো তো, তুমি খুশি হও? খুব। কিন্তু অন্তত ছেলেটা যদি সুস্থ হতো তাহলে কত আনন্দ হতো, তাই না? অন্তরা পরে কত কষ্ট। আসলে ফুলমিয়া এই বিষয়টাকে এখন কিভাবে নেয় সেটাই দেখার বিষয়। দেখা যাক আব্বা এখন কি করে। শোনো সুলেমান, তুমি লায়ক হয়েছো, যা ভালো বুঝেছো তাই করেছো, কিন্তু তুমি এত বড় হওনি যে তোমার কথা মতো আমাকে চলতে হবে। তুমি আমার জ্যেষ্ঠ সন্তান, তোমাকে আমি ছাড়তে পারবো না। বরং তুমি তোমার উপরওয়ালাদের জানিয়ে দিও যে তোমার আব্বা তোমার কথা মতো চলে না, সেই কারণে তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছো। তাতে তোমার চাকরি থাকবে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।